সংসদ নির্বাচন বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারে নন, তারা হতে পারেন গেম চেঞ্জারও। দর্শক, এমন তরুণ অভিজ্ঞতার মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টের আজকে প্রথম পর্বে আমরা কক্সবাজার জেলার যে সংসদীয় আসনগুলো আছে, আমরা সেগুলোর যারা প্রার্থী আছে, যারা জনপ্রতিনিধি আছে, তাদের ভাবনাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে বিগত বছরগুলোতে যেসব নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে সেখানকার পরিসংখ্যানগুলো একটু আমরা কার্ডের মাধ্যমে আপনাদেরকে একটু দেখাতে চাই। নির্বাচনী বছর 1991, সংসদীয় আসন 294, অর্থাৎ কক্সবাজার 1 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী যিনি এনামুল হক ছিলেন, তিনি পেয়েছিলেন 37,893 ভোট, পেয়ে সেখান থেকে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ থেকে জহিরুল ইসলাম, 32,849 ভোট। আমরা পরবর্তী একটু কার্ডে যেতে চাই। নির্বাচনী বছর 1996, কক্সবাজার 1 থেকে সালাউদ্দিন আহমেদ, যিনি বিএনপি সংসদীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য, তিনি পেয়েছিলেন 72,594 ভোট, পেয়ে তিনি সেখান থেকে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের সালাউদ্দিন আহমেদ, তিনি পেয়েছিলেন 50,829 ভোট। নির্বাচনী বছর 2001 সালে ঠিক সেই আসনটি আবারও বিএনপির দখলে ছিল। সালাউদ্দিন আহমেদ সেখানে প্রায় 1,34,602 ভোট পেয়ে, প্রায় দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ থেকে সালাউদ্দিন আহমেদ, তিনি পেয়েছিলেন 74,297 ভোট। কক্সবাজার 1 নির্বাচনী বছর 2008, সেখান থেকে বিএনপি সেই আসনটি পায় হাসিনা আহমেদ 1,56,494 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের সালাউদ্দিন আহমেদ 1,20,511। অর্থাৎ বিগত বছরগুলোতে পর্যালোচনা করলে দেখা যায় সেই আসনে মোটামুটি বিএনপি তার সেই আসনটি প্রত্যেকবার সেটি দখলে রেখেছে, সেখান থেকে জয়ী হয়েছিল। আমরা পরবর্তী কার্ডে যেতে চাই। এবার একটু সেই আসনে কক্সবাজার 1 আমরা ভোটার কত সেটি একটু দেখে নাই। সেটা হচ্ছে কক্সবাজার 2 আসনে নারী ভোটার হচ্ছে 1,62,873 জন এবং পুরুষ ভোটার হচ্ছে 1,85,254 জন, অর্থাৎ মোট ভোটার 3,48,127 জন। এটা হচ্ছে আমরা সর্বশেষ 2024 সালে নির্বাচন কমিশন থেকে আমরা যে প্রাপ্ত ভোটার সংখ্যাটা পেয়েছি, সেই হালনাগাদ তথ্যই আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা কক্সবাজার 2 আসনে বিগত বছরগুলো, অর্থাৎ নির্বাচনী বছর 1991 সালে, সেখান থেকে বাকশাল থেকে ইসাক চৌধুরী বিয়ে, তিনি পেয়েছিলেন 25,727 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে শফিউল্লাহ, দাড়িপাল্লা মার্কায় 23,345 ভোট তিনি সেখান থেকে পেয়েছিলেন। 1996 সালে কক্সবাজার 2 আসন থেকে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, তিনি বিএনপি থেকে এই আসনটি জয়ী হয়েছিলেন প্রায় 44,000 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সিরাজুল মোস্তফা, আওয়ামী লীগ থেকে তিনি পেয়েছিলেন 32,443 ভোট। এরপর 2001 সালে সেই আসনটি বিএনপির কাছে ছিল, একই প্রার্থী তিনি সেই আসনটি দখলে রেখেছিলেন, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, তিনি বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ থেকে ফরিদুল ইসলাম চৌধুরী, 49,190 ভোট। 2008 সালে আসনটি চলে যায় বাংলাদেশ জামায়াত ইসলামী, তিনি হামিদুর রহমান আজাদ, যিনি বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি পেয়েছেন প্রায় 1 লাখ ভোট পেয়ে সে আসনটিতে তিনি বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ থেকে আনসারুল করিম, 86,494 ভোট। আমরা সেই আসনটিতে একটু পরবর্তী আসন যেটি কক্সবাজার 3, সেখানে আমরা একটু কতজন ভোটার আছে সেই ভোটারগুলো একটু দেখে নেব, যেটি 2024 সালের সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী নারী ভোটার হচ্ছে 2,29,013 জন এবং পুরুষ ভোটার 2,60,597 জন। মোট ভোটার 4,89,610 জন। কক্সবাজার 3 আসন নির্বাচনী বছর 1991, সেখান থেকে আওয়ামী লীগ থেকে সেই আসনটি ছিল আওয়ামী লীগের হাতে, মুস্তাক আহমদ চৌধুরী 32,106 ভোট পেয়ে জয়লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি থেকে মোহাম্মদ খালেকুজ্জামান, 31,109 ভোট। 1996 সালে সে আসনটি চলে যায় আবার বিএনপির হাতে, মোহাম্মদ খালেকুজ্জামান সেখানে 69,119 ভোট পেয়ে সেটাতে জয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মুস্তাক আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ থেকে 41,405 ভোট।
এবং 2001 সালে মোহাম্মদ শহীদুজ্জামান বিএনপি থেকে আসনটি তারা আবারও সেখান থেকে জয়ী হয় 1,13,895 ভোট পেয়ে, এবং আওয়ামী লীগ থেকে মোস্তাক আহমদ চৌধুরী ছিল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, যিনি মাত্র 8,312 ভোট সেখান থেকে পেয়েছিল। এরপর 2008 সালে কক্সবাজার 3 আসনে বিএনপি সেই আসনটি আবারও জয়ী হয় লুৎফুর রহমান কাজল, যিনি কেন্দ্রীয় মৎস্য দলের সম্পাদক। তিনি পেয়েছেন 1,26,478, এবং আওয়ামী লীগ থেকে সাইমুন সরোয়ার কমল পেয়েছিল 86,536 ভোট। আমরা যাচ্ছি পরের কার্ডে। দর্শক, আমরা এইভাবেই আমরা কক্সবাজার 3টে আসন দেখানোর চেষ্টা করেছি। আমরা কক্সবাজার 4 আসন পরবর্তী যদি পাই সেই আসনটি আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু যে কথা বলছিলাম দর্শক, যে আমরা তরুণদের মুখে এই ভাবনাগুলো জানাতে চাই, যারা জনপ্রতিনিধি আছে তাদের মুখে তাদের ভাবনাগুলো, প্রতিশ্রুতিগুলো শুনতে চাই। এবার আমরা যে কথা বলছিলাম যে দর্শক, নির্বাচন মানে কিন্তু যুক্তি তর্ক। সেই যুক্তি তর্ক চায়ের আড্ডা থেকে শুরু করে ক্যাম্পাসের মাঠ থেকে শুরু করে নির্বাচনী আড্ডা, সব জায়গায় দেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নগরে মহানগরে এবং সব জায়গায় এই ভোটের আড্ডা নিয়ে জমজমাট এখন সময় পার করছে। সেই ভোটের খবর এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করবে, এবং বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফের এই যে নাফ নদী বিধৌত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে যে উপজেলায়, সেই টেকনাফ থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহিন। তিনি সেখান থেকে তরুণদের ভোটের ভাবনা আমাদের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবেন। মোহাম্মদ শাহিন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। দেশের সর্বদক্ষিণে উপজেলা সুনীল বঙ্গোপসাগর নাফ নদী বেষ্টিত টেকনাফ থেকে স্বাগত জানাচ্ছি। এই একজন তরুণ ভোটার আড্ডায় তর্কে জানবো তাদের ভাবনা। আচ্ছা, আপনাদের আগামী নির্বাচন কেমন হবে বা আপনার প্রত্যাশা কি, যদি একটু বলেন। ধন্যবাদ ডিবিসি নিউজকে আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা তরুণরা এবারের নির্বাচনকে সবচেয়ে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে, ঐতিহাসিক নির্বাচন হবে বলে মনে করতেছি, যেখানে 16-17 বছর ধরে তরুণরা কেউ নিজের ভোটার অধিকার নিশ্চিত করতে পারে নাই। এবং আমরা টেকনাফের এমন একটা সংসদ সদস্য চাই যে যার অভিজ্ঞ রাজনীতিক দিক দিয়ে টেকনাফকে সুন্দর করে রোহিঙ্গা এবং মাদক মুক্ত এবং রোহিঙ্গাকে সুন্দরভাবে প্রত্যাবাসন করবে, এরকম একটা সংসদ সদস্যকে আমরা চাই। তরুণরা সর্বপ্রথম, আমরা তরুণদের প্রথম ভোট এবারে ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে হবে। ধন্যবাদ। আচ্ছা, আগামী নির্বাচনে আপনার প্রত্যাশা? না, শুরুতে ডিবিসি নিউজকে ধন্যবাদ। আসলে একটা বিষয় হচ্ছে যে আমরা যারা তরুণ এবং এইখানে যারা একত্রিত হয়েছি, আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা গত যে কয়েকটি জাতীয় নির্বাচন হয়েছে এবং স্থানীয় নির্বাচন হয়েছে, আমরা কখনো ভোট দিতে পারি নাই। যদিও আমাদের অনেকের এনআইডি কার্ড আছে, তারপর আমরা ভোট দিতে পারি নাই। কেন দিতে পারি নাই? ভোটাধিকার ছিল না জনগণের। আমরা চাই সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, তাদের পছন্দের প্রার্থীকে নেতা বানাতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমি এভাবে একটা জিনিস আমরা চাইব, বাংলাদেশে মানে ভোটের যেটা মেরুকরণ, এটা যেন আগামী যে সময়ে তফসিল দেওয়ার কথা, ফেব্রুয়ারি 12 তারিখের আগে তফসিল দিয়ে যেন আমরা ভোটাধিকার পাবো না। ধন্যবাদ ডিবিসি নিউজ। তরুণরা অধীর আগ্রহে বসে আছে, যেহেতু দীর্ঘ 15 বছর সুস্থভাবে ভোট দিতে পারে নাই, সেহেতু আশা করি বর্তমান সরকার একটি সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেবে বলে। ফেব্রুয়ারির মাঝামাঝি যে একটা সময় দিয়েছে, একটা যে নির্বাচন দিবে বলে জনগণকে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আশা করি একটি সুস্থ এবং সুন্দর নির্বাচন দেবে, এবং এদেশের জনগণ গণভোট নামের তামাশের যে নির্বাচনের একটা পায়তারা চলতেছে, সেটা প্রত্যাহার করছি আমরা। আচ্ছা, আপনার ভাবনা নির্বাচন নিয়ে যদি। ধন্যবাদ। জিও পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে উখিয়া টেকনাফ সংসদীয় আসন ও বঙ্গোপসাগর, যেটাকে এক কথা বলতে গেলে বে অফ বেঙ্গল পলিটিক্স, এই বে অফ বেঙ্গল পলিটিক্স যে এলাকা জুড়ে আমরা আছি, এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা পুরো বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এরিয়া। এখানে আপনি মাদক নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যখাত এগুলো যদি উন্নত করতে না পারেন,
তাহলে আমার মনে হয় এখানে যত নির্বাচনই হোক, যত প্রার্থী হোক, যার ভিতরে এই কোয়ালিটিগুলো আছে, যে বে অফ বেঙ্গল কী জিনিস সেটা বুঝে, তাকে আমরা আগামী নির্বাচনে নির্বাচিত করতে চাই। সে দল যে দলেরই প্রার্থী হোক, আমরা চাই যে বে অফ বেঙ্গল রাজনীতিটা বুঝবে, সেজন্য আমাদের আগামী দিনের লিডার হয়ে, এটাই আমার প্রার্থী। আচ্ছা, আগামী নির্বাচন আপনার প্রত্যাশা? আগামী নির্বাচনে দেখেন, আমরা আসলে গত যে ভোটগুলো হয়েছে ওখানের মধ্যে কেউই আমরা আমাদের ভোট দিতে পারলেও, যেমন আমি একটা ভোট দিয়েছি কিন্তু আমাদের ভোটগুলো কাউন্ট করা হয়নি। দেখা গেছে যে কি একটা ভোটার হলের মধ্যে 14 জন ভোট দিয়ে গেছে, ডিক্লেয়ার দিয়েছে 200 জন, 250 জন, এমন ঘটনাও আমরা নিজের চোখে দেখছি। তাই এইবারে আমরা প্রত্যাশা করছি যে কি একটি সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাবো এবং আমরা সবাই আমাদের ভোটগুলো এমন জায়গায় দিতে পারবো যেখানে ওই ভোটগুলো কাউন্ট হবে এবং আমাদের নির্বাচিত প্রার্থী ভোটে জয় হবে। আচ্ছা, আপনার প্রত্যাশা? আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে এত সুন্দর একটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা সামাজিক, পাহাড়ি ও স্থলের জনগণ হিসেবে আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি সবার চাইতে আলাদা হবে, যিনি তরুণ সমাজসেবী, শিক্ষার্থীদের সাথে কাজ করবে, যিনি আমাদের সর্বস্তরের নিরাপত্তা ও স্বচ্ছতা, জবাবদিহিতামূলক টেকনাফ গড়ে তুলবে। আপনার ভাবনাটা যদি একটু বলেন। ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমার ভাবনা হলো উকিয়া টেকনাফ যে আসনটি রয়েছে কক্সবাজার 4, সেটি হলো লক্ষ্মী আসন। সেই আসন যতবার যে সরকার গঠন হবে সেই সরকারের থেকে এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়। সেজন্য আমার চিন্তা ভাবনা হলো এবারের প্রথম ভোট প্রবীণ রাজনীতিবিদ এবং নবীনদের নিয়ে, যে তারুণের প্রথম ভোট ডানে শীষের পক্ষে হটে স্লোগানকে সামনে রেখে এবার নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমি প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, গণভোটের নামে যে রঙ্গ তামাশা শুরু করেছে সেটা না বলে সরাসরি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে দেওয়ার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যদি আপনার একটু করে ছোট্ট করে বলেন, যদি আপনার প্রত্যাশাটা। ধন্যবাদ। আমরা হচ্ছে তরুণদের উকিয়া টেকনাফ বলা যায় একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে আমাদের ভাবনাটা হচ্ছে থাকবে যে আমরা যে 18 বছর যে ভোট প্রয়োগ করতে পারি নাই, ভোটাধিকার, আমরা সামনে যে নির্বাচন হবে এটি একটি সুষ্ঠু এবং ঐতিহাসিক ঝাঁকজমকপূর্ণ নির্বাচন হবে, এটা প্রত্যাশা করি। এবং আমাদের এই আসনে যে যোগ্য প্রার্থী অবশ্যই সে তারুণ্যের চিন্তা করে, তারুণ্যের বিভিন্ন উদ্যোগ এবং আমাদের যে আন্তর্জাতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে হচ্ছে আমাদের একটি সুন্দর সংশোধনী আসন উপহার দেবে। সীমান্ত শহর থেকে আমি এখন সরাসরি চলে যাব স্টুডিও দিয়ে হিমাদ্রির কাছে। মোহাম্মদ শাহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সেই সাথে সেখানে যারা প্রার্থীদের কাছে যে তরুণরা আছে তাদের প্রত্যাশার কথা আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য। দর্শক, জানছিলাম যেমনটা জানাচ্ছিল এই তরুণ ভোটাররা যে গত 15 বছর ভোট দিতে পারেনি, তারা সেই আক্ষেপের কথা তারা জানাচ্ছিল। সেই সাথে তারা জানাচ্ছিল যে জিওপলিটিক্যালি কতটা গুরুত্বপূর্ণ সে এলাকায়, সেই অনুযায়ী যারা জিওপলিটিক্সটা বুঝবে তাদেরকে তারা প্রার্থী হিসেবে সেখানে চায়। দর্শক, আমরা এবার সেই কক্সবাজারের সংসদীয় আসনগুলোতে যারা আগামী সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাশী আছে তাদের কিছু কথা আমরা শুনে আসব। বিভিন্নভাবে ব্ল্যাক, আপনার অবৈধ কালোবাজারি ব্যবসা শুরু হয়েছে। আপনার এটা সকলে দুর্নীতিতে আপনার জড়িত হয়ে গেছে। আমি যদি আবার ইলেক্টেড হই তাহলে টেকনাফকে একটা মডার্ন আধুনিক আপনার পর্যটন সিটি করা হবে। এখানে আপনার উদ্যোক্তা এনে এখানে আপনার হোটেল মোটেল জোন করে আপনার সুন্দর পরিবেশ করা হবে। এডুকেশন সাইডকে আমরা টেকনিক্যাল এডুকেশন আরও বৃদ্ধি করব, যাতে সহজে মানুষ স্কিল হয় ডেভেলপ, তাদের দক্ষতা বাড়াতে পারে, রুজি রোজগার করতে পারে। উকিয়া টেকনাফের জনপদের অপার সম্ভাবনাময় এই জনপদের মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চিত। পর্যটন, করিডোর, বন্দর, মৎস্য আহরণ সহ বিভিন্ন কৃষিবান্ধব লবণ, পান, সুপারি, এই সম্ভাবনাময় জনপদকে জনসম্পদে রূপান্তরিত করার জন্য তরুণ প্রজন্মের হাত ধরে এগিয়ে যাবে এবং জাতীয় আন্তর্জাতিকভাবে এই জনপদ একটি সুন্দর নগরীতে পরিণত হবে। এখানে কোনো বেকার থাকবে না। যদি আমরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমি মনে করি আমাদের প্রথম দায়িত্ব হবে এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর এই যে 5টি মৌলিক অধিকার, বাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই জিনিসগুলোকে পূরণ করা হবে আমাদের প্রথম কাজ।
এবং প্রথম চ্যালেঞ্জ। পাশাপাশি মানুষের এই বেকারত্ব গোছানোর জন্য আমাদের কাজ করতে হবে। দর্শক, আমরা শুনছিলাম কক্সবাজার যে সংসদীয় আসনগুলো আছে সেখানে যারা মনোনয়ন প্রত্যাশী আছে তাদের ভাবনাগুলো, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আমরা শুনছিলাম। আমরা একটা বিরতির সময় হয়েছে, কিন্তু বিরতির ফিরে এসে আমরা যে বিষয়গুলো শুনবো বিরতির পরে ফিরে এসে, সেটি হচ্ছে বেশ কিছু অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। সেখান থেকে যারা মনোনয়ন প্রত্যাশী আছেন তারা আমাদের সাথে আরও যুক্ত হবেন। সেই সাথে তারুণ্যের কিছু ভাবনাও আমরা জানার চেষ্টা করব। তার আগে আমরা মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে একটি বিরতি নিচ্ছি। স্বাগত আরেকবার মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, আজকে রোড টু পার্লামেন্টের পুরো আয়োজন জুড়ে আমরা কক্সবাজারের সংসদীয় আসন নিয়ে আলোচনা করছি। সেখানকার প্রার্থী, মনোনয়ন প্রত্যাশীদের কথা তুলে ধরছি। এই পর্যায়ে আমরা এই পর্বে তারুণ্যের প্রত্যাশা তুলে ধরবো আপনাদের কাছে। দর্শক, আমরা আমাদের সেখানে যে প্রতিনিধি আছে, তাই সেই প্রতিনিধিরা সেখানকার যারা তরুণ ভোটার যারা আছে, তরুণ যারা আছে তাদের সাথে কথা বলেছে, তাদের যে প্রত্যাশাগুলো সেই সময় আমরা এখন আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। একজন তরুণ হিসাবে আমি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই, যেখানে ভোটের মাঠে যেন আমি এবং আমার মতো তরুণরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। রাষ্ট্র ক্ষমতায় যে আসুক না কেন, আমরা প্রত্যাশা, তরুণ প্রজন্মের প্রত্যাশা, আমরা যেন স্বাধীনভাবে এদেশে বসবাস করতে পারি, নিরাপত্তা পাই, শিক্ষা, কর্মসংস্থান এবং ডিজিটাল যে উন্নয়ন সেগুলোতে সরকার গুরুত্ব দিবে, সেটি আমাদের প্রত্যাশা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেহেতু আমাদের দেশে বেশিরভাগ মানুষের সাধারণ মানুষ, সেক্ষেত্রে নিত্যপণ্যের যে দাম সেগুলো যেন স্থির থাকে এবং সকল মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আর সে চাহিদা বিবেচনা করে সরকার যেন কাজ করে, আর সেদিক দিয়ে তারা বিবেচনা রাখবে। আমরা তরুণ প্রজন্ম বিশেষ করে প্রত্যাশা করি এদেশে আমরা নিরাপত্তা পাবো এবং চাকরির যে বাজারের যে অসন্তুষ্ট প্রকাশ করে তরুণরা, সেদিক দিয়ে যেন সরকার কাজ করে যাবে, এটি আমাদের প্রত্যাশা। আমি জনপ্রতিনিধি বলতে আমি সর্বপ্রথম বলবো যে আমি দেশপ্রেম, যার মনের মধ্যে সবচেয়ে বেশি দিয়ে দেশপ্রেম রয়েছে, জাতীয়তাবাদ রয়েছে, ওইরকম একজন প্রার্থীকে আমার প্রথম ভোট আমি দিতে চাই। আসলে আমি আমার বয়স এখন আপনার 25 বছর চলতেছে। আমি স্বৈরাচারের আমল থেকে শুরু করে 3বার চেষ্টা করেছি ভোটার হওয়ার জন্য, মানে নিজে ভোটার হয়ে ভোটটা দিব, কিন্তু মানে আমাকে ওই সুযোগটা দেয় নাই। তো আমি 2025 সালে এসে ভোটার হয়েছি এবং আমার প্রথম ভোটটা আমি এমন একজন ব্যক্তিকে দিতে চাই যে ব্যক্তি এ দেশের জন্য লড়ে যাবে, কোনো পাকিস্তানপন্থী নয়, কোনো ভারতপন্থী নয়, কোনো আমেরিকানপন্থী নয়। আমি চাইবো আমার প্রথম ভোটটা এমন ব্যক্তির কাছে যাবে যে মানে দেশের জন্য লড়ে যাবে, দশের জন্য লড়ে যাবে। আমি একজন তরুণ ভোটার, আমার আশা আকাঙ্ক্ষা হচ্ছে একটি সুষ্ঠু ধারা নির্বাচন, এবং আমি চাই যিনি একজন জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে আমাদের তরুণ প্রজন্ম এবং জনগণের চাওয়া পাওয়াগুলো বিষয়ে সংসদে গিয়ে বলবেন। আমি তেমন একটা প্রার্থীকে আমি আগামীতে ভোট দেব বলে আমি মনে করি। নির্বাচনের পরিবেশ বলতে মোটামুটি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ইতিহাসের মধ্যে একটা সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে, যেখানে আমরা আমরা ছাত্র সংসদ নির্বাচন দিকে তাকালে বুঝতে পারি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা ডাকসু নির্বাচন হয়েছে, চট্টগ্রামে সাকসু হয়েছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ডাকসু হয়েছে, এবং শেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা নির্বাচন হয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সুন্দর সুশৃঙ্খলভাবে একটা নির্বাচন হয়েছে। তারা মানে সুন্দরভাবে ছাত্ররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে। আমরা আশা করছি আগামী নির্বাচিত আমরা যেন সুস্থভাবে ভোট দিতে পারবো বলে আমরা আশা করছি। আসলে আমি এমন একটা প্রার্থী চাই আগামী নির্বাচনে, যিনি বিশেষ করে আমি একজন নাগরিক হিসেবে আমার যে মৌলিক অধিকার, ওই মৌলিক অধিকারগুলো তার জানা আছে এবং সে আমাকে মৌলিক অধিকারগুলো, আমার বেঁচে থাকার অধিকার, খাওয়ার অধিকার, আমার অন্ন বস্ত্র শিক্ষা, বিশেষ করে আমার যে 4-5টা আমার মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলো আমাকে দিতে পারবে। আমি এমন একটা প্রার্থীকে আগামীতে চাই। আসসালামু আলাইকুম, আশা রাখছি সবাই ভালো আছেন। ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে যে খুব সুন্দর একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য, মানুষের অনুভূতি ব্যক্ত করার একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আসলে এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনে কোনো দলীয় লেজর ভিত্তি থাকবে না, মানুষের উপর নিপীড়ন থাকবে না, মানুষের উপর একটা প্রেশার ক্রিয়েট থাকবে না। মানুষ স্বাধীনভাবে তার যোগ্য প্রার্থীকে, তার ইচ্ছা বা পছন্দের প্রার্থীকে সহজেই ভোট দিতে পারবে, এমন একটা আমরা নির্বাচন চাই। অর্থাৎ লেভেল প্লেয়িং একটা আমরা ফিল্ড চাই। আমাদের ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদ এগুলোতে আমরা অনেক দুর্নীতি দেখি। এগুলো যাতে মুক্ত থাকে এবং জনগণ
অনেক গরিব আছে, তারা যেন সুখে শান্তি চলতে পারে, আমরা এরকম যোগ্য প্রার্থী চাই। তা আমাদের এবারে যে জনপ্রতিনিধি চাই, সে যেন জনপ্রতিনিধি একজন এলাকার একদম জবাবদিহিতার ভিত্তিক একজন জনপ্রতিনিধি ব্যক্তি চাই, এবং যিনি সৎ এবং দক্ষ এবং ন্যায়বান হতে হবে, এবং যিনি দক্ষতার সাথে সকলের জনগণের সকলের কথা শুনে তা বিচার করতে পারবেন, এবং আমাদের জনগণের যে চাহিদা, যে আমাদের শহর যে চাহিদা, সে চাহিদাগুলো পূর্ণ করবেন, এবং যিনি আমাদের জনপ্রতিনিধি হবেন তার প্রেক্ষিতে দরিদ্র এবং সকল মানুষদেরকে সমানভাবে যেন বিচার করবেন এবং সকলের আশা পূর্ণ করবেন, এরকম জনপ্রতিনিধি আমরা এই কক্সবাজার একে চাই। আমরা এমন একটা নির্বাচন চাই, এমন একজন প্রতিনিধি চাই যিনি হবেন শিক্ষিত, যোগ্য এবং এলাকার উন্নয়নে কাজ করবেন, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন, এমনভাবে কাজ করবেন যিনি কাজ এটা হবে দলীয় স্বার্থের উদ্যোগে যিনি কাজ করবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন। আলম সাইদি, সাধারণ শিক্ষার্থী। আগামী নির্বাচন আমরা এমন নির্বাচন চাই, অতীতে যারা নির্বাচন করেছে যেমন একদলীয় নির্বাচন, সুস্থ এবং লেভেল প্লেইং যেন মাঠে থাকে। যেমন প্রশাসন অনেক ক্ষেত্রে গিয়ে আপনার বড় দলের প্রার্থী বা বড় দলের প্রার্থীদেরকে মানে ছাড় দেয়, এটা যেন না হয়। খুবই আনন্দিত আসলে নতুন ভোটার হতে পেরে, আমি খুবই উচ্ছ্বসিত। নতুন ভোট দিব, আমরা এখনো কাকে ভোট দিব সেটা নিশ্চিত করি নাই, কিন্তু আশা করি ভবিষ্যতের জন্য, দেশের জন্য যারা ভালো কাজ করবে, গরিব দুঃখী অসহায় মানুষের জন্য, তাদেরকেই ভোট দিব। আমরা মূলত দেশের মানুষের এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করে সেরকম জনপ্রতিনিধি চাই আগামী নির্বাচনে। এছাড়া এই নির্বাচনটি একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা প্রত্যাশা করি সরকারের কাছে। দর্শক শুনছিলেন কক্সবাজারের যে সংসদীয় আসন, সেখানকার যারা ভোটার আছে, বিশেষ করে তরুণ ভোটার যারা আছে, তাদের প্রত্যাশার কথা শুনছিলেন। জনপ্রতিনিধি কেমন তারা চায়, কেমন জনপ্রতিনিধি হলে তাদের উন্নয়নে, তাদের এলাকার উন্নয়নে, তাদের ভবিষ্যৎ উন্নয়নে তারা কাজে রাখবে, আমরা সেগুলো শুনছিলাম। আমরা এই মুহূর্তে দর্শক একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সেটি সচল রাখা যায়, সেটি একটি চ্যালেঞ্জ সেই কক্সবাজারে যায়, কারণ সেখানে সীমান্ত উপজেলা আছে, সেখানে রোহিঙ্গা ক্যাম্প আছে। আমরা প্রায় দেখে থাকি সেখানে একদম রাজনৈতিক অস্থিরতাও কাজ করে। সেই অস্থিরতাগুলো পরিবর্তিত প্রেক্ষাপটের পর সেই চ্যালেঞ্জগুলো নির্বাচনকে কেন্দ্র করে যেগুলো থাকবে, সেগুলো কিভাবে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলো তারা মোকাবেলা করবে, নিয়ন্ত্রণ রাখবে, সেই কথাগুলো আমরা জানতে চাই। কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন তিনি আমাদের সাথে যুক্ত আছেন। সাইফুদ্দিন শাহিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আপনাকে স্বাগত মধুমতি বেঙ্গলুরু টু পার্লামেন্ট আয়োজনে। মোহাম্মদ সাইফুদ্দিন, আপনার ডিভাইসটি সম্ভবত একটু আনমিউট করতে হবে, তাহলে হয়তো দর্শকরা আপনাকে শুনতে পাবে। মোহাম্মদ সাইফুদ্দিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে হয়তো আমরা শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করার সুযোগ আছে কি আপনার ডিভাইসটা? আনমিউট এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনাকে স্বাগত মধুমতি বেঙ্গলুরু টু পার্লামেন্ট আয়োজনে। জি, আপনাদেরকে ধন্যবাদ। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই শুরুতে, সেটা হচ্ছে কক্সবাজার জেলা পুলিশ সুপার, আপনি অত্যন্ত স্পর্শকাতর জায়গা বলা যায়, কারণ সীমান্ত আছে, রোহিঙ্গা ক্যাম্প আছে, প্রায় অস্থিরতা লেগে থাকে আমরা জানি সেখানে, এবং নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষা করাটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ বিগত দিনের পটভূমি বিবেচনায়। সেই জায়গায় পরিবর্তিত প্রেক্ষাপটে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা আছে আপনাদের? আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে খুবই ভালো আছে, এবং এখানে যারা আমাদের সংসদ নির্বাচন উপলক্ষে আমরা যারা কক্সবাজার জেলা পুলিশ, আমরা সম্পূর্ণভাবে এখানে প্রস্তুত আছি। এখানে আমাদের 4টি আসনে 587টি কেন্দ্র আছে। আমরা এই কেন্দ্রগুলোর মধ্যে আমরা যেটা ডেপ্লয়মেন্ট প্ল্যান আছে সেটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যারা রাজনৈতিক এখানে দলগুলো আছে বা যারা এখানে নির্বাচনে প্রার্থী হবেন, তাদের প্রত্যেকের সাথেই আমাদের যোগাযোগ অত্যন্ত সুসম্পর্ক এখানে বিরাজ করেছে সামগ্রিকভাবে। এবং আমাকে যদি কমেন্ট করতে বলা হয়, আমরা একেবারেই জেলা পুলিশ ফুললি আমরা প্রিপেয়ার্ড ফর দ্য ইলেকশনস। আমাদের কাছে কোনো কিছু থ্রেট নাই। আমাদের যখন বর্তমান এক্সিস্টিং যে গভর্নমেন্ট আছে, যখন নির্বাচনের ঘোষণা দিবে, আমরা তখনই নির্বাচন করার জন্য আমরা মাঠ পর্যায়ে আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ। নিশ্চয়, নির্বাচনী ঘোষণা পেলে, নির্বাচনী তারিখ পেলে আপনার নির্বাচনকে সামনে রেখে আপনারা পুরো পুলিশ প্রশাসন আপনাদের পক্ষ থেকে প্রস্তুত আছেন। আরেকটি প্রশ্ন আমরা এখানে যুক্ত করছি যে পরিবর্তিত প্রেক্ষাপটের পর জনগণের মধ্যে একটা ধারণা আছে, মোরাল পুলিশিং নিয়ে একটা কথা সবসময় আমরা শুনি, যেটা আপনারা সর্বোচ্চ চেষ্টা করে আসছেন পরিবর্তিত প্রেক্ষাপটের পর। সেই জায়গায় পুলিশ কতটা তৎপর আছে বা হবে বলে আপনি মনে করছেন?
আপনার অসংখ্য ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। নাকি নির্বাচন আমাদের 5ই আগস্ট পরবর্তী যে সময় এখানে আসলে জনগণের মধ্যে কিছুটা আশঙ্কা ছিল, আমরা সেই আশঙ্কা থেকে এখন মুক্ত হয়েছি এবং আমরা আশা করি, প্রত্যাশা করি আমাদের কক্সবাজার কেন্দ্রিক যদি আমাদের যদি বলতে বলা হয়, তাহলে আমি বলবো যে আমাদের এখানে যারা জনগণ আছে, যাদের সেবক হিসেবে আমরা নিয়োজিত আছি, তাদের মধ্যে এখন বর্তমানে কোনো আশঙ্কা নাই। অর্থাৎ আপনার পক্ষ থেকে আপনি বলছেন যে কক্সবাজার আসনের সংসদে যে আসনগুলো আছে পুরোপুরি সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে আছে এবং সর্বোচ্চ চেষ্টা আপনারা করে যাচ্ছেন সেটা আরও নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনকে কেন্দ্র করে। জি, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের গত 12 বছরের স্ট্যাটিস্টিক আমরা অ্যানালিসিস করে দেখেছি নির্বাচনের সামনে রেখে। এখানে বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে, সুস্থ আছে এবং নির্বাচনের জন্য কিন্তু এটা খুবই অনুকূল আছে। এখানে যারা আমাদের সকল রাজনৈতিক দল আছে, যারা প্রার্থী হবে, মিডিয়া কর্মী, স্থানীয় জনগণ, সকলের সাথেই আমাদের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে এবং সামগ্রিকভাবে এটা সবকিছু আমাদের মধ্যে নিয়ন্ত্রণাধীন আছে। নিশ্চয়ই আমরা সে প্রত্যাশা রাখতে চাই। মোহাম্মদ সাইফুদ্দিন শাহীন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা সময় হচ্ছে একটি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে বিরতি নেওয়ার, সাথে থাকুন। দর্শক, স্বাগত আরেকবার মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আয়োজনে। এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তার সাথে কথা বলবো আমরা। হামিদুর রহমান আজাদ, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আয়োজনে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আয়োজন। আপনার ক্যামেরাটা একটু রোটেট করলে আপনাকে সোজা দেখতে পাবো। আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই শুরুতেই, সেটি হচ্ছে যে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন যেটি সামনে আসছে, সেটি ঘিরে আপনি সেখানকার কক্সবাজার 2 আসনের সাবেক সংসদ সদস্য, আসন্ন নির্বাচন ঘিরে আসলে আপনার প্রত্যাশা, প্রতিশ্রুতি কি? জি, ধন্যবাদ আপনাদেরকে। ক্যামেরাটা একটু সোজা করতে হবে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন ঠিক আছে। আপনার কাছে আমাদের প্রশ্ন ছিল, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি কক্সবাজার 2 আসন ঘিরে, যেহেতু সেখানে আপনি সাবেক সংসদ সদস্য ছিলেন? আরেকটি বিষয়, জনমনে একটি সংশয় এখনো রয়ে গেছে, নির্বাচন হবে কি হবে না। আপনারাও নভেম্বরে গণভোট দেওয়ার পক্ষে আছেন, সেই চিন্তাটাও বা কেন, তার নেপথ্যের বিষয়টা কি, সেটাও একটু আমাদের মাধ্যমে দর্শকদের কাছে ক্লিয়ার করবেন নিশ্চয়ই। জি, ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতাকে আসসালামু আলাইকুম। আজকে সংশয়ের প্রশ্ন কেন আসছে, এটা অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, কারণ আমরা সবাই তো একমত ছিলাম ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এখন একমত আছি, আশাবাদী আছি। জনগণের সেভাবে নির্বাচনের উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে মাঠে ময়দানে প্রার্থীগণ ছুটে বেড়াচ্ছে, পাবলিকেরও সাড়া আছে। আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে 300 আসনে প্রার্থী দিয়ে কাজ করছি। পাশাপাশি আমরা আমাদের যারা দেশপ্রেমিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, তাদেরকে সাথে নিয়ে আমরা একটা সমঝোতা করে একসাথে আগামী দিনের জুলাইয়ের বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে একটি নতুন ধারা রাজনৈতিক ব্যবস্থা তৈরির জন্য, সমৃদ্ধ বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। সংসদের যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন